দেশে শিগগিরই চালু হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব। দুর্নীতি প্রতিরোধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে দুদক। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে কম অক্সিজেন লাগছে। বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বিএনপির অনশন। বিক্রয়.কমে গাড়ি মোবাইল বিক্রির নামে প্রতারণা, কুরিয়ারের ভুয়া চালান দেখিয়ে টাকা আত্মসাতে গ্রেপ্তার 3। নারায়ণগঞ্জে দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণ, জানুয়ারিতে প্রায় 100 জাপানি কোম্পানির বিনিয়োগ। এবং চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের জেরে এশিয়ার দেশে দেশে বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা, হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে বিস্তারিত খবর। দেশে দুর্নীতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সর্বাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে সংস্থাটির ডিজিটাল ল্যাবে। আগামী বছরের শুরুতেই চালু হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব। ডিজিটাল যুগে অনিয়ম দুর্নীতিতেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। অভিযোগ আছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও নিয়মিত লেনদেন হয় ঘুষ। এতে প্রযুক্তি নির্ভর নানা মাধ্যমে থেকে যায় দুর্নীতির নানা প্রমাণ বা আলামত। তথ্য প্রমাণ বা প্রযুক্তিগত সামর্থ্য না থাকায় এসব দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না দুদক। তাই উন্নত বিশ্বের দুর্নীতি দমন সংস্থা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পরামর্শে ডিজিটাল ফরেনসিক ল্যাব গঠনের উদ্যোগ নেয় দুদক। বিভিন্ন ক্রাইম সবগুলো যাতে আমরা রিড করতে পারি, সবগুলো থেকে তথ্য উদ্ধার করতে পারি, এরকম একটি ল্যাব আমাদের প্রয়োজনীয়তা ছিল। প্রয়োজনীয়তা থেকেই আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্প থেকে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। এই ল্যাবে কম্পিউটার ফরেনসিক, মোবাইল ফরেনসিক, অডিও ভিডিও ফরেনসিকের প্রযুক্তি আনা হয়েছে। মুছে ফেলা যে কোনো তথ্য, অডিও, ভিডিও, ইমেইল পুনরুদ্ধার করা যাবে ল্যাবে। বায়োমেট্রিকের মাধ্যমে শনাক্ত করা যাবে ভয়েস কথোপকথন। যারা অপরাধ করে তারা অনেক সময় ডিজিটাল ডিভাইস ইউজ হয় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই আমরা এগুলো করার জন্য অন্য সংস্থার উপরে নির্ভরশীল। এতে সময় এবং অনেক বেড়ে যায়, আমাদের হ্যাজার্ড বেড়ে যায়। এতে হুন্ডি, অর্থ পাচার ও অবৈধ অর্থ লেনদেন সহ নানা অনিয়ম দুর্নীতি শনাক্ত করা যাবে। তবে গোপনীয়তার জন্য এসব প্রযুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য বা ছবি দিতে রাজি নয় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন তাকে আরও কয়েকদিন সিসিইউতেই থাকতে হবে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলছেন বিএনপি প্রধান বিভিন্ন রোগে আক্রান্ত। তবে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে লিভারের সমস্যা। তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছে। হার্ট ও কিডনির অবস্থাও ভালো নয়। তার লিভার থেকে নতুন করে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। আজ এসব পরীক্ষার রিপোর্ট আসার কথা রয়েছে। খালেদা জিয়াকে এখন আগের চেয়ে কম অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তার চিকিৎসকেরা। খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। ইনসুলিনের পরিমাণ বাড়ানো হয়েছে। তার শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে যাওয়ায় তার দুর্বলতা রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, আইনে যা আছে তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। দেশের আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হচ্ছে। আইনে যা করা সম্ভব তা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করা হচ্ছে। ভুললে চলবে না, বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত এবং একজন সাজাপ্রাপ্ত যে ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধাটি দেওয়া প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়েছে।
খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলন। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি। হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন পরিবার থেকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তির আবেদন করা হয়, কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছে সরকার। এবার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করল বিএনপি। শনিবার সকাল ৯টার আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি চান তারা। খালেদা জিয়াকে মুক্ত ছাড়া বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরব না। একটা আলটিমেটাম দেন শেখ হাসিনাকে, এর মধ্যে যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হয় তাহলে বাংলাদেশে হরতাল দিয়ে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারাও। খোদা না করুন তার কিছু হলে কি অবস্থা হবে ভাবুন একবার। আর যদি লড়াই করে জিততে আমরা না পারি সবাইকে জেলে যেতে হবে। নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারে, সব সময় কোন জায়গায় কোন পরিস্থিতির মোকাবেলা করবেন সেটা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে করতে হবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনি কোনো বাধা নেই বলে দাবি করেন নেতারা। অনুমতি না মেলা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং ক্রমান্বয়ে প্রোগ্রামের কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আপনার গদিচ্যুত করবে। বিএনপির গণ অনশন কর্মসূচিতে যোগ দেন ২০ দলীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। victor.com-এ কম দামে মোবাইল ফোন, পুরনো গাড়ি সহ বিদেশি পণ্যের চটকদার বিজ্ঞাপন, তারপর কুরিয়ারের ভুয়া চালানো ছবি পাঠিয়ে আগাম টাকা নেওয়া হতো মোবাইল ব্যাংকিংয়ে। প্রতারকের চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তার করে এসব কথা জানাচ্ছেন গোয়েন্দারা। এদের বিরুদ্ধে আছে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। সিম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং বই আর সিল, গ্রাহক প্রতারণায় এগুলো কাজে লাগাতো চক্রটি। বিক্রয়.com-এ কম দামে পণ্যের বিজ্ঞাপন দিয়ে আগেই নেওয়া হতো টাকা। ভুক্তভোগীরা বলছেন কুরিয়ারে পণ্য পাঠাবে তাই আগেই দাবি করতো টাকা। কুরিয়ারওয়ালার সাথে কথা বলে দিয়েছে, কুরিয়ারওয়ালা বলছে যে হ্যাঁ আমি ফোন পাইছি, তো ফোন ফ্রেশ আছে এবং বক্সটাও আছে, আপনি 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। মানে কোনো নাম্বারে আমি ইয়ে করতে পারতেছি না। পরে আমাদের লোকাল ইয়াতে গেলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলাম, গিয়ে বলতেছি যে দেখালাম, ওরা বলছে আসলে তো এরকম কোনো রিসিভ আমাদের এখানে হয় না। আগাম টাকা নেয়ার পর কুরিয়ারে ডেলিভারি স্লিপের ছবি পাঠাতো গ্রাহকদের, সিলে ব্যবহার করত নিজেদের নম্বর। এ ঘটনায় চক্রটির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। আমরা আমাদের প্রাথমিক তদন্তে যেটা দেখেছি, এই প্রতারকরা প্রায় ৩০-৩৫ হাজার টাকার বিনিময়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দালালের মাধ্যমে তারা এই করত, এই আপনার এই বইগুলি কিনতো। তো এইটাও আসলে ভুয়া ছিল, তারা সিলটুকুও বানিয়েছে, এরকম ভুয়া সিল বানিয়েছে। গোয়েন্দারা বলছেন মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিত তারা, আর সেসব অ্যাকাউন্ট খোলা হতো সাধারণ গ্রামবাসীর এনআইডি দিয়ে। ফোনের সিমগুলোর নিবন্ধনও ভুয়া। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনেকগুলি এই প্ল্যাটফর্ম এখানে ইউজ করেছে। এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বই, সিম কার্ড জোগাড় করেছে যারা সিম বিক্রি করে, এবং যারা সার্ভিস হোল্ডার তাদের অ্যাকাউন্ট নাম্বার, এই তাদের আইডি নাম্বার নিয়ে তার একটা বিশ্বাসযোগ্যতার মাধ্যমে এই ধরনের প্রতারণার কাজ করছে এবং বেশ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারক চক্রটির সঙ্গে বিক্রয়.com ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। এই মামলার তদন্তের স্বার্থে আমরা কিন্তু এটা নিয়েও কাজ করব, কিভাবে বইগুলি তারা প্রতারকদের কাছে বিক্রি করেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রায় ২০ মাস পর করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ। ২৪ ঘন্টায় দেশের কোথাও করোনায় কোনো মৃত্যু হয়নি, আর ৩৬ জেলায় একজনেরও সংক্রমণ শনাক্ত হয়নি। বিষয়টি স্বস্তির হলেও স্বাস্থ্যবিধি মানতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ববিদেরা। দেশে করোনায় প্রথম মৃত্যু হয় গত বছরের ১৮ মার্চ। মার্চের বাকি কয়দিনে মারা যায় আরও ৬ জন। ৪ এপ্রিলের পর ধারাবাহিকভাবে বাড়তে থাকে রোগী শনাক্ত ও মৃত্যু। দিনে দিনে আতঙ্ক বাড়িয়ে তোলে করোনা। করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল এ বছরের জুলাই আগস্টে। ১০ আগস্ট একদিনে মৃত্যু হয় ২৬৪ জনের। রাজধানীতে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কবরস্থানে আগাম খুঁড়ে রাখা হয় কবর। তবে সেপ্টেম্বরের পর কমতে থাকে মৃত্যু। শনিবার প্রায় ৬০০ দিন পর প্রথম মৃত্যুহীন দিন পার করল দেশ। সবশেষ গত বছরের ৩ এপ্রিল ছিল করোনায় মৃত্যুহীন দিন। এই দিনটির জন্য কিন্তু আমরা সকলেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এইটি কিন্তু শেষ দিন নয়। আমরা চাইবো যে এরপরের প্রত্যেকটি দিনই যেন এমন দিন হয় যে দিনে কেউ স্বজন হারাবে না, করোনার জন্য তো নয়। কাজে আজকের দিনটি একটি বিশেষ দিন, একটি বিশেষ অনুভূতি প্রকাশের দিন, এবং আজকের এই দিনটিতে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা সহ সকলকেই কিন্তু ত্যাগ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। দেশের সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয় এ বছরের ১৬ জুলাই। সেদিন শনাক্ত হয় ১৬,২৩০ রোগী। আগস্টের পর ধীরে ধীরে কমতে শুরু করে সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় ১৫,১০৭ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৭৮ রোগী। শনাক্তের হার ১.১৮ 8 বিভাগের মধ্যে সবচেয়ে কম শনাক্ত বরিশালে ১, রাজশাহী ও ময়মনসিংহে ২, সিলেটে ৩, রংপুর ও খুলনায় ৬ এবং চট্টগ্রামে শনাক্ত হয়েছে ১৮ জন। আর সবচেয়ে বেশি শনাক্ত ঢাকায় ১৪২ রোগী। গত ১ মাসেরও বেশি সময় ধরেই কিন্তু দেখছি যে সংক্রমণের হার নিম্নমুখী। ক্ষেত্র বিশেষে সেটি ২%-এরও কম, ১%-এর কাছাকাছি। এরকম একটি পরিস্থিতিতে এক ধরনের আত্মতুষ্টিতে বাংলাদেশের অনেকেই আমরা দেখছি ভুগছেন। ঠিক আমরা মনে করি যে এটি একেবারেই কাম্য নয়, এবং এটি আমাদের জন্য ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। যে কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতেই হবে। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু ২৭,৯৪৬ জনের, আর শনাক্ত ১৫,৭৩,৮৮৯ জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৩ বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কারখানা নির্মাণে প্রস্তুত দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের ২৫০০-এ ১৬০ একর জমি জাপানিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রস্তুত হচ্ছে আরও ৮৪০ একর। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেতা জানিয়েছে জানুয়ারিতে শুরু হচ্ছে কারখানা নির্মাণ। এখানেই বিনিয়োগ করছে গাড়ি তৈরির কারখানা সহ শখানেক জাপানি কোম্পানি। নারায়ণগঞ্জের ২৫০০-এ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেওয়া হয় ২০১৩ সালে। সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ সহ নানা আইনি প্রক্রিয়ার পাশাপাশি হলি আর্টিজান হামলা এবং করোনার ধাক্কা পেছনে ফেলে এগিয়ে চলছে কর্মযজ্ঞ, যার নেতৃত্বে জাপানের বিখ্যাত সুমিতোমো কর্পোরেশন। ১০০০ একর এই জমির প্রকল্পে অধিগ্রহণ হয়েছে ৬২০ একর, যার ১৬০ একরে এরই মধ্যে কারখানা নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। বেজা জানিয়েছে এই জমির জন্য এরই মধ্যে ২২ উদ্যোক্তার তালিকা করেছে জাপান। ভূমি উন্নয়নের পাশাপাশি চলছে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও গ্যাস বিদ্যুৎ সংযোগের কাজ। ২২টি প্রতিষ্ঠানকে তারা জায়গাগুলি বরাদ্দ দিবে, সে তালিকাও তাদের কাছে রেডি। এবং এই জমিটি পাওয়ার পরে জানুয়ারি থেকে যা বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করবেন এবং আশা করা যায় যেহেতু ১ বছরের মধ্যে তারা এখানে প্রোডাকশানে যাবে। এবং বাকি যে জায়গাটি প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেওয়ার কথা সেই জায়গা অ্যাকুইজিশন চলছে।
দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল নির্মাণে প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে বেজা, আর জাপানের সুমিতমো করছে প্রায় ৫,০০০ কোটি। এ প্রকল্পে বেজার শেয়ার ৩০%, বাকিটা সুমিতমোর। বাংলাদেশে জাপানি গাড়ির চাহিদা বিবেচনায় এখানে অটোমোবাইল কারখানা করতে চায় দেশটি। পাশাপাশি ইলেকট্রনিক্স, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে আসবে বিনিয়োগ। জাপান যদি আমাদের এখানে এইভাবে বিনিয়োগ করেন তাহলে অন্যান্য যে সমস্ত বিনিয়োগকারী রয়েছে তারাও বুঝবে যে বাংলাদেশ আসলে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। ভারতের সাথে আমাদের G2G ভিত্তিতে একটি জোন হচ্ছে, তারপরে চায়নার সাথে যে ইকোনমিক যে জোন হচ্ছে। জাপানিদের জন্য আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে। ১,০০০ একর জমির এই অঞ্চল হবে মূলত জেটি ও কন্টেইনার জোন। এর সম্ভাব্যতা যাচাই করছে জাপানের সজিত কর্পোরেশন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ চান তিনি। শনিবার সকালে গাজীপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে আনন্দ মিছিল করেছেন জাহাঙ্গীর বিরোধীরা। সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি ঘরোয়া বৈঠকের গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাকে। এর দায়ে প্রথমে শোকজ নোটিশ এবং শেষমেশ আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান গাজীপুর সিটি মেয়র। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান জাহাঙ্গীর আলম। আমি কোনো অনিয়ম করি নাই, আমি কোনো পাপের সাথে জড়িত না, সেজন্য আমি আবার আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী, উনি মানবতার মা, উনি এখানে ১৭ কোটি মানুষের নীতি নির্ধারক ভাগ্য হিসাবে কাজ করেন। আল্লাহর পরে উনি আমাদের মালিক, উনি যেন পুনরায় বিবেচনা করেন আমার উপর একটা মিথ্যা ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র করেছে। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে তাকে মেয়র পদে রাখার দাবি জানান জাহাঙ্গীর সমর্থকরা। আমরা চাই জাহাঙ্গীর আলম মেয়রকে নিয়ে আবার গাজীপুরটাকে সুন্দর মতো সাজাইতে গুছাইতে কাজগুলো সম্পন্ন করতে। যে রায়টা তিনি দিয়েছে, আমরা সবাই গাজীপুরবাসী পুনরায় বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। এদিকে বহিষ্কার আদেশের পরপরই উল্লাস করে বিরোধীরা। তাদের অভিযোগ, গাজীপুরে আওয়ামী লীগের সংকট তৈরি করেছেন জাহাঙ্গীর আলম। গাজীপুরের আওয়ামী পরিবার শুধু নয়, সারা বাংলাদেশের আওয়ামী পরিবারের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের যে রক্তক্ষরণ হয়েছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই রক্তক্ষরণ আমরা কিছুটা প্রশমিত আমরা পেয়েছি। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে তিনি জানান, শনিবার রাত 8:45টার দিকে একদল মুখোশধারী অটোরিকশা ও মোটরসাইকেলে এসে তার বাড়ি ঘেরাও করে। পরে হাত বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়, চালানো হয় ভাঙচুরও। সিসিটিভি ক্যামেরার ছবিতেও দেখা গেছে এই দৃশ্য। এই ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের অভিযুক্ত করছেন খিজির হায়াত খান। তবে এ নিয়ে কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি। রাজধানী শাহবাগের সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবু। এই ঘটনায় নাজিম সহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়েছে। শনিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় সাইড দিতে হর্ন বাজিয়েছিলেন রিশাদ। এ সময় কথা কাটাকাটির জের ধরে গাড়ি থেকে নেমেই হঠাৎ হামলা চালায় নাজিম ও তার সহযোগী। এতে রিশাদের মাথা, বুক ও পিঠে হেলমেট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা। দ্বিতীয় দফায় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে আজিজ সুপার মার্কেটের 4র্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুলিশের সামনে আবারও মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ। এই ঘটনায় রাতেই শাহবাগ থানায় নাজিম, তানভীর, ইউসুফ, ইকবাল সহ অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে মামলা করা হয়। আহত সাংবাদিক রিশাদ হুদা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। রাস্তায় গাইড সাইড নিয়ে দুজনের প্রথমে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি পর্যায়ে এক পর্যায়ে সাংবাদিকের উপর হামলা হয়। নেক্সটলি এই বিষয় নিয়ে আবার আপস মীমাংসার জন্য আজিজ মার্কেটের 4র্থ তলায় যায়, সেখানেও তাকে হামলা করা হয়। হামলা করাকালীন সময় পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে এবং আসামি মূল যে অভিযুক্ত নাজিম আহমেদ
তাকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসি। বুধবারের মধ্যে বাসের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু করতে হবে, না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীদের একাংশ। শনিবার রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল শেষে এই ঘোষণা দেন তারা। এদিকে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাজধানীতে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া অনেকদিন ধরেই চলছে, তবে ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়লেও ছাত্রদের কাছ থেকে নেওয়া হচ্ছে না হাফ ভাড়া। এর প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় শনিবার বেলা 12টায় সায়েন্স ল্যাব মোড়ে এবং ফার্মগেটে ঝটিকা মিছিল করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাসও ভাঙচুর করে। আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এই চার্ট দেখা বলে যে আপনাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনো রাইট নাই যে অর্ধেক ভাড়া দেওয়ার। ধানমন্ডি থেকে চানখারপুলে যাবো, এখান থেকে ভাড়া হচ্ছে 5 থেকে 10 টাকা, কিন্তু এমন আছে তারা 20 টাকা চাইতেছে। আমাদের ছাত্রদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, আর সিটিং সার্ভিস অফ করতে হবে, আর বাসের মধ্যে অবশ্যই রাখতে হবে হাফ পাস আছে। 12:10 পরে তারা হচ্ছে যে এখানে রাস্তায় নামে বাস ভাড়া অর্ধেক করার দাবিতে। তো তখন তারা 4-5টার মতো বাসের গ্লাস ভাঙচুর করে, আমরা সাথে সাথে রেসপন্স করি। রেসপন্স করার পরে এখানে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল, এখন সবকিছু স্বাভাবিক আছে। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন হাফ ভাড়ার আইনি ভিত্তি নেই, এছাড়া সব জিনিসের দাম বাড়ার কারণে আপাতত সেটা সম্ভব নয়। আমরা গাড়ির মালিক যারা আছি, শিক্ষার্থী গভর্নমেন্ট যদি এটা নিয়ম করে দেয় আমরা এটা নিব। ন্যূনতম যেটুকু ভাড়া বাড়াইছে সেটার উপর আমরা নির্ভর করে আমরা সেই চালুটাই করার সিদ্ধান্ত আমাদের বলবৎ রেখে আমরা চালু করতেছিলাম। এর আগে বৃহস্পতিবার হাফ ভাড়া না নিয়ে ঢাকা কলেজের সামনে সড়কের বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন। আপদ বিপদে গ্রামবাসীকে সাহায্য করা এই ব্যক্তি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি সদরে আলোচনায় 200 দিনের ভোটযুদ্ধ, আভাস মিলছে তাদের জমজমাট লড়াইয়ের। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার চলছে ঝিনাইদহের কালীগঞ্জ ত্রিলোচনপুরে। চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি। ভোটে দাঁড়ানোর আগে এলাকায় নানা সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন নজরুল ইসলাম ঋতু। যদি এখানে একটা নিরপেক্ষ ভোট হয় তাহলে ইনশাল্লাহ আমি জয় হব, এটা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তৃতীয় লিঙ্গের একজনের ভোটে দাঁড়ানোর ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। খুব ভালো আনন্দ, সব জায়গায় কথাবার্তা হচ্ছে হিলে নিয়ে। হ্যাঁ, বলছে যদি পাশ করে, এমন দেখা যাচ্ছে বাড়ি গ্রামের লোক কবে না আমাদের একটা হিজলে একটা ইউনিয়ন হয়েছে। শত নির্ভীক চেয়ারম্যান চাই যে আমাদের ইউনিয়নের উপকার করবে, সাধারণ মানুষের উপকার করবে, গরিবদেরকে উপকার করবে। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নে জমে উঠেছে 200 দিনের ভোটযুদ্ধ। ওই এলাকার ফজলুল হকের 3 স্ত্রীর মধ্যে ভোটের লড়াইয়ে নেমেছেন 2 জন। তবে বড় স্ত্রী আঙ্গুর বেগমকে সমর্থন দিয়েছেন ফজলুল হক। আমরা 200 দিনে দাঁড়াচ্ছি, আমার স্বামী আমার পিছনে আছে, আমার জনগণও আমার পিছনে আছে। ওনার কোনো সমর্থন আমার স্বামী দেয় নাই, উনি একাই ভোট করবে। ফজলুল হকের ছোট স্ত্রী জাহানারা বেগম জানান, গত নির্বাচনের প্রার্থী হয়ে মাত্র কয়েক ভোটে হেরে গিয়েছিলেন, তাই আবারও সবার সমর্থন চান তিনি। আমার স্বামী তো তাকে সাপোর্ট করছে, জনগণ আমাকে সাপোর্ট করছে, জনগণ আমাকে সাপোর্ট করছে বিধে আমি জনগণের পাশে আছি এবং পাশে থাকব। 200 দিনের ভোট যুদ্ধে কে জিতবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 28 নভেম্বর পর্যন্ত। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে ইউপি নির্বাচনের আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে প্রার্থীদের মধ্যে? কোনো ধরনের বিরোধ তাদের মধ্যে রয়েছে কি, এবং নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর অবদান কেমন? আসলে এখন পর্যন্ত আমরা যে লক্ষ্মীপুর পৌরসভা এবং রায়পুরের 10টি এবং রামগঞ্জের যে 10টি ইউনিয়ন রয়েছে, এই 20টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কিন্তু আমরা যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বলা যায় যে প্রচারণা প্রার্থীদের সেটি চলছে। কিন্তু লক্ষ্মীপুর পৌরসভায় যে 15টি ওয়ার্ড রয়েছে, এই 15টি ওয়ার্ডে কিন্তু সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন নারী এবং পুরুষ 99 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে যে মেয়র প্রার্থী রয়েছেন 3 জন, আওয়ামী লীগের যিনি মনোনীত মেয়র প্রার্থী মুজাম্মল হায়দার মাসুম ভূঁইয়া, এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন জাকির আল মামুন, এবং যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রয়েছে যে জহির উদ্দিন।
এই 3 জন প্রার্থীর বাইরে কিন্তু আর মেয়র প্রার্থী নেই, কিন্তু এখানে 15টি ওয়ার্ডে কিন্তু ইভিএমে ভোট হবে। আর এর বাইরে যে রায়পুরে 10টি ইউনিয়ন এবং রামগঞ্জের যে ইউনিয়নগুলো রয়েছে, এখানে রামগঞ্জে যে শুধু চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ এবং বিদ্রোহী স্বতন্ত্র সহ 52 জন, আর মেম্বার যে ইউপি সদস্য যে প্রার্থী রয়েছেন তারা 610 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু রায়পুরে এখন পর্যন্ত যে প্রার্থী মাঠে রয়েছেন 14 জন 10টি ইউনিয়নে, এর মধ্যে 3টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আর যে পুরুষ প্রার্থী রয়েছেন প্রায় 300-র বেশি। তো আসলে এই যে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি ভোটারদের কাছে যাচ্ছেন, তারা প্রচার প্রচারণা কিন্তু জমজমাটভাবে তারা চালিয়ে যাচ্ছেন। উৎসব মুখর পরিবেশে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি যে সবার মাঝে কিন্তু এক ধরনের আমরা উৎসব উদ্দীপনার মধ্যে তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি লক্ষ্মীপুর পৌরসভা যিনি মেয়র প্রার্থী রয়েছেন মুজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, তিনি যেটি জানিয়েছেন অবাধ শান্তিপূর্ণ ভোট করার জন্য সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা কাজ করছেন এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং কোনো প্রার্থী কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সবাই সবার মন মতে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো সুস্থ ভোট নিয়ে তিনি যে সন্তুষ্ট প্রকাশ করছেন যে সামনে ভোট হয় তাহলে তিনি বিজয়ের ব্যাপারে আশা করেছেন। এর বাইরে কিন্তু যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন অন্যান্য যে ইয়াতে যে রায়পুর এবং রামগঞ্জে তারা কিন্তু এক অপরের বিরুদ্ধে চলছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছেন প্রার্থী ভোটাররা, কিন্তু পুলিশ সুপার ডক্টর এস এম কামরুজ্জামান কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এই যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে আমরা আশা করছি যে শান্তিপূর্ণ একটি ভোট গ্রহণ হবে এবং জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাভারে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার রাত 8টার দিকে সাভারের রাজাসন মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চালক সোহেল হোসেনকে অচেতন অবস্থায় নিজের অটোরিকশার ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত সোহেল সাভারের মধ্য রাজাসন এলাকার জাকির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। 20 বছর মেয়াদী রাজুকে ডিটেইলড এরিয়া প্ল্যানের খসড়া চূড়ান্ত। নতুন ড্যাপে রাজধানীবাসীর সব নাগরিক সুবিধা নিশ্চিতের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর। ঢাকাকে মেগা সিটি হিসেবে গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে সব কথা জানান তারা। রাজধানী ও এর আশপাশের এলাকা পরিকল্পিতভাবে গড়তে 20 বছর মেয়াদী নতুন ডিটেইলড এরিয়া প্ল্যানের খসড়া চূড়ান্ত করেছে রাজু। এর আওতায় আছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 4 সিটি কর্পোরেশন, 5 পৌরসভা, 69টি ইউনিয়ন। খসড়া ড্যাপে নিয়ন্ত্রিত মিশ্র ভূমি ব্যবহার, ট্রানজিট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ও স্কুল ভিত্তিক জোনিং, জনঘনত্ব বিন্যাস, দুর্যোগ সহনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা ও ব্লক ভিত্তিক উন্নয়ন সহ রয়েছে নানা প্রস্তাবনা। সেমিনারে রাজুকে সমালোচনা করে এর বাস্তবায়ন নিয়ে উৎকণ্ঠা নারায়ণগঞ্জ মেয়রের। রাজু কি আসলে রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে নাকি ইমপ্লিমেন্টারি বডি হিসেবে কাজ করবে? নারায়ণগঞ্জের যে অঞ্চলগুলি নিয়ে রাজু কাজ করে সেখানে কিন্তু একটা দ্বৈত শাসনের দেখা দিচ্ছে। 2041 সালের মধ্যে রাজধানী ঢাকাকে আন্তর্জাতিক মানের করতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ড্যাব বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের মতো রাজুককে ডিজিটালাইজ করে ভোগান্তি কমানোর তাগিদও তার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে একটা লক্ষ্য রেখেছেন 1941 মানে 2041 সালে আমাদেরকে ডেভেলপ নেশন হইতে হবে, তার জন্য কিন্তু আমাদের রাজধানীটাকে ঠিক সেই আপনি আন্তর্জাতিকভাবে একটা ইন্টারন্যাশনাল রাজধানীর মতন আমাদেরকে এটাকে পরিণত করতে হবে। তার জন্যই আমি কিন্তু বিশ্বাস করি যে কাজগুলি করা হয়েছে, এটা এখন সম্ভব। আপনারা জানেন অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে। আর ড্যাপ কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান এবারের ড্যাপে সব মৌলিক চাহিদা পূরণে নজর রাখা হয়েছে। পরিবেশ দূষণ ঘটায় এমন শিল্প কারখানা সরিয়ে নেয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। যেখানে এখন আমাদের রাস্তা করার সুযোগ আছে, রাস্তাও করব, বিল্ডিং করব, আমরা হাই রাইজ বিল্ডিং করব। হোয়াট দ্য প্রবলেম? আই এম নট এগেইনস্ট হাই রাইজ বিল্ডিং। ইফ এনিবডি হ্যাভ লাউডেড দিস থিং, ইট ইজ নট দ্য কারেক্ট ওয়ান। আমি হাই রাইজ বিল্ডিং এর বিপক্ষে নয়, আমি পক্ষে, কিন্তু হাই রাইজ বিল্ডিংটা যেখানে হবে সেখানে আপনি ওই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে।
নতুন ড্যাপে 5টি জোনে ভাগ করা হয়েছে ঢাকাকে। এর আওতাধীন এলাকায় 394 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণ করে পর্যটন বিনোদন কেন্দ্রের সুপারিশ করা হয়েছে এবারের ড্যাপে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব। ভালো ফলন হলেও কৃষকেরা বলছেন ধানের দাম কম, তাই ধানের সরকারি দর বাড়ানোর দাবি জানিয়েছে কৃষকরা। দিগন্তজোড়া সোনালী আভা, ক্ষেত থেকে ভেসে আসছে পাকা ধানের ঘ্রাণ। আমন মৌসুমে গুমাই বিলের 4000 হেক্টর জমিতে চাষ হয়েছে ধান। এখন চলছে ফসল তোলার পালা। বিলের জমিতে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদি বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ফলন মতো ফলন আলহামদুলিল্লাহ আমার জীবনে দেখিনি। এই তো ভালো ফসল হয়েছে এই বছর। ফসল তো আল্লাহ দিলে ভালো হয়েছে। এবার অন্যান্য বছর তো এই বছর ভালো দেখা যায়, ফসল ভালো হয়েছে, খুব অনেক সুন্দর হয়েছে, অনেক অন্য বছর তো ভালো হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। সার, বীজ আর শ্রমিকের খরচ বাদ দিলে লাভের অঙ্কের খাতা খালিই থাকছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনে পরামর্শ ছাড়া সরকারি সুযোগ সুবিধার কিছুই জোটে না তাদের কপালে। খরচের সাথে আমাদের এই সাথে হবে না, কারণ এখন ধান এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা এখন মাত্র 200 টাকা 210 টাকা ধান চায়। সরকারকে ভর্তুকি দিতে হবে, তারপর চাষায় পোষাইতে পারবে। এখানে চাষায় পোষাইতে পারবে না, একটা লেবারের দাম 700 টাকা। কিন্তু আমরা সরকার থেকে কিছু পাই না। সরকারও আমাদের কিছু জানি ধানের রেট একটু কমে ফেলছে। আমাদের একটা অনুরোধ, ধানের রেটের জন্য বালু উঠে। তবে আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম এই শস্য ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহযোগিতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গত 2 বছরে গুমাই বিলে সেচ ড্রেন, যাতে কৃষকদের ইরিগেশনের সুবিধা পায় তারা, এটা কিন্তু করে দেওয়া হয়েছে। এবং এই বছর আমরা জেনেছি যে বিএডিসির একটি সমন্বিত পরিকল্পনা আছে গুমাই বিল নিয়ে, সেচ ড্রেন এবং অন্যান্য সব কিছু বিষয় মিলে। গুমাই বিলের ব্যাপারে আমরা সবাই আন্তরিক এবং এটা প্রিজার্ভেশন, কনজারভেশন, অন্যান্য যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় যে খেয়াল রাখার চেষ্টা করি। আগে গুমাই বিলে শুধু আমন ও বোরো ধানের চাষ হলেও গত কয়েক বছর ধরে আউশের চাষ শুরু হয়েছে। স্বল্প পরিসরে আবাদ হচ্ছে কিছু রবি শস্যেরও। নানা অবকাঠামো তৈরির কারণে প্রতি বছরই সংকুচিত হচ্ছে ঐতিহ্যবাহী এই গুমাই বিল। এরপরও এখানকার কৃষকেরা তাদের জাদুকরী দক্ষতায় বাড়িয়ে চলছেন উৎপাদন, ভাঙছেন রেকর্ড। তাদের প্রত্যাশা, কৃষি বিভাগ আরও বেশি সামর্থ্য নিয়ে তাদের পাশে থাকবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। খুলনা মহানগরীতে নিয়মনীতি না মেনেই নির্মাণ হচ্ছে বহুতল ভবন। এসব ভবনের মালিকেরা ফুটপাত দখল করে নির্মাণ করছেন গাড়ি ওঠানামার পথ। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। খুলনা সিটি কর্পোরেশনে গড়ে উঠছে নতুন নতুন ভবন। বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের সামনে অন্তত 5 এবং 3 পাশে 3 ফুট জায়গা রাখার কথা, কিন্তু অধিকাংশ মালিকই তা মানছেন না। ফুটপাত দখল করে র্যাম্প নির্মাণ করার সংকুচিত হয়ে পড়ছে সড়ক। ফুটপাতের উপরে যে র্যাপিং তৈরি করা হয়, এটা আমাদের আসলে চলাচলের জন্য ক্ষতি হয়। আসলে সাধারণ মানুষের জন্য তো খুব বিপজ্জনক। কেউ দেখে না দেখে মোবাইল চাপে, বর্তমান যে অবস্থা, কোন সময় কি দুর্ঘটনা ঘটে তা তো আসলে বলা যায় না। অবৈধ দখল ও র্যাম্প উচ্ছেদে অভিযান চালানোর কথা জানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কেডিএ ও সিটি কর্পোরেশন। ওখানে র্যাম্প তৈরি হচ্ছে, যেটা হয়তো রাস্তা দখল করছে বা হয়তো ভবন নির্মাণ করে রাস্তা দখল করা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের যেগুলো নির্মাণাধীন আছে সবই আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যত্যয়বিহীন কোনো ভবন খুলনায় নির্মিত হবে না। আমার কাছে অনেকেই আসে, আমি বলেছি আইনের, আপনি আমার জায়গাটুকু সব, আপনার জায়গা সব এসে আপনি ড্রেনের পাশে আসবেন, আর এরপরে রাস্তার জায়গা নিয়ে আপনি র্যাম্প করবেন। এইটা খুলনা শহরে অতীতে কি যায় না? খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের ভবন নকশা অনুমোদনের দায়িত্বে রয়েছে কেডিএ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারে ডিপিজেডে শ্রমিকদের দেয়া হচ্ছে করোনার টিকা। আজ 500 জনকে দেওয়া হবে এই টিকা। এ নিয়ে আরো জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, শ্রমিকদের টিকাদানের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন?
হ্যাঁ, দেখুন, শ্রমিকদের আনুষ্ঠানিকভাবে কিন্তু ঢাকা ইপিজেডে আজকে থেকে শ্রমিকদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি ব্যবস্থাপনার কথা বলি, এখানে কিন্তু ব্যবসা কর্তৃপক্ষ ঢাকা জেলার যে সিভিল সার্জন অফিস রয়েছে সেখান থেকে তারা টিকাগুলো সংগ্রহ করেছেন। সেই টিকাগুলো কিন্তু এখানে দেওয়া হবে এবং ঢাকা জেলা সিভিল সার্জনের অফিসের পক্ষ থেকে টিকার যে ভ্যাকসিনগুলো রয়েছে সেই হাসপাতালের তারা কর্মরত আছেন এবং আজকে প্রথম দিনে দেওয়া হবে 500 জন শ্রমিককে করোনার ভ্যাকসিন এবং আগামীকালকে অর্থাৎ দ্বিতীয় দিন দেওয়া হবে 1000 জনকে এবং তৃতীয় দিন থেকে প্রতিদিন প্রায় 1500 করে শ্রমিকদেরকে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে আমাদেরকে ব্যবসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই যে সকল শ্রমিকরা এখানে এই টিকা নিচ্ছেন তারা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করে কিন্তু টিকা নিয়েছেন। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে অনেকে রেজিস্ট্রেশন করেছেন, তাদের কেন্দ্র যেটাই তারা চয়েস করে দিয়েছেন। কিন্তু যারা এই ইপিজেডে কর্মরত রয়েছেন তারা কিন্তু এই ইপিজেডের ভিতরে যে আজকে যে করোনার যে কেন্দ্র তৈরি করা হয়েছে এখান থেকে তারা টিকা দিতে পারবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই ইপিজেডে প্রায় 93টি কারখানা চালু রয়েছে এবং এই 93টি কারখানায় প্রায় 80,000-এর মতো শ্রমিক কাজ করেন। ব্যবসা কর্তৃপক্ষ বলছেন যে এই 80,000 শ্রমিককে তারা করোনার ডোজ যতদিন পর্যন্ত দিতে না পারবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে এবং ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এই ব্যবসা কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছু সময় আগে সাভার উপজেলার যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন সাইমুল হুদা, তিনি কিন্তু এই টিকা কার্যক্রমে এসেছেন এবং টিকা দেওয়া শুরু হয়েছে এবং ঢাকা জেলার যিনি সিভিল সার্জন রয়েছেন তিনিও এই স্পটে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি হয়তো বা কিছু সময়ের মধ্যে এই টিকার যে কেন্দ্র রয়েছে ব্যবসা কর্তৃপক্ষ এখানে এসে উপস্থিত হবেন। রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে। নভেম্বরে হিমালয়ের পাদদেশে এখন উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয় সৃষ্টি হয়নি, তাই মার্চ ডিসেম্বরের আগে শীতের তীব্রতা দেখা যাবে না। আবহাওয়া অফিস বলছে 3 সপ্তাহ পর নেপাল ও ভারত হয়ে কুয়াশা বলয় বাংলাদেশে আসতে পারে, তখন শুরু হবে শৈত্যপ্রবাহ। ডিসেম্বরে হিমালয় কন্যা নেপালের তরাই উপত্যকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘন কুয়াশা সৃষ্টি হয়, যা উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের সাথে প্রবেশ করে বাংলাদেশে। এতে তাপমাত্রা কমতে থাকে, বাড়ে শীতের তীব্রতা। এ সময় নেপাল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরে দেখা দেয় ঘন কুয়াশা, যা স্থায়ী হয় কয়েকদিন। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় একে বলে উপমহাদেশীয় উচ্চচাপ কুয়াশা বলয়। তবে নভেম্বরে হিমালয় পাদদেশে এখনো এমন কোনো কুয়াশা বলয় সৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন তামিলনাড়ুতে অবস্থান করছে, তাই আগামী কয়েকদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে। এতে তৈরি হবে শীতের আমেজ। সমগ্র ভারতীয় অঞ্চলে সেরকম কুয়াশা বলয় এখনো সৃষ্টি হয় নাই এবং আগামী 2-1 দিনে এই কুয়াশা বলয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে যেই লঘুচাপটি তামিলনাড়ু এলাকায় আছে এবং তার প্রভাবে আরব সাগর থেকে যে জলীয় বাষ্পের যোগান পাচ্ছে তাতে ভারতের বিহার, তারপরে উত্তরপ্রদেশ এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং এই মেঘ আগামী 2-1 দিন নাগাদ হয়তো সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এই সকল অঞ্চলের দিকে এগিয়ে আসতে পারে এবং যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল এলাকায় হয়তো কিছুটা মেঘ দেখা দিতে পারে। তেঁতুলিয়ায় টানা কয়েকদিন 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা অবস্থান করছে, তবে এ মাসে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। আকাশে যখন মেঘ থাকবে তখন যেহেতু সূর্যকিরণটা একটু কম হবে, তখন যেহেতু রাতের তাপমাত্রা খুব বেশিটা নামবেও না আবার, সেই কারণে শীতের অনুভূতিটা একটু বেশি, আমেজটা একটু বেশি মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে শীতকাল আসতে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। নভেম্বরে বৃষ্টি বা শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে উত্তেজনার জেরে এশিয়ার দেশগুলোতে অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই চলেছে। অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম নিয়ে হাজির হচ্ছে একের পর এক দেশ। এ অবস্থায় আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা। সম্প্রতি বিশ্বের নজর কেড়েছে চীন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। তবে উত্তেজনা ছাড়িয়েছে গোটা এশিয়াতে, ফলে এই অঞ্চলে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীনের সাংহাইয়ের জাহাজ কারখানায় দেশটির সবশেষ এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরিতে কাজ করছেন শ্রমিকেরা। উচ্চ প্রযুক্তির এই জাহাজটি মার্কিন প্রতিপক্ষের মতোই একই গতিতে আকাশে বিমান চালাতে সক্ষম হবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমলে
প্রতিরক্ষা খাতে প্রতিবছর ব্যয় বাড়াচ্ছে চীন। 2021 সালে এই ব্যয় ছাড়িয়েছে $200 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের তুলনায় এই ব্যয় কম হলেও কমছে না দুশ্চিন্তা। দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উঠে পড়ে লেগেছে বেইজিং। সম্প্রতি সেখানে টহল নামিয়েছে 300 নৌযান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেসামরিক নৌযানের আড়ালে আধিপত্য বাড়াতে চায় চীন। চলতি সপ্তাহে নিজস্ব বিমান বাহিনীতে সর্বাধুনিক F-16V ফাইটার জেট যুক্ত করেছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 66টি ফাইটার জেট কিনেছে তাইপে, যা 2023 সালে দ্বীপটির বহরে যুক্ত হবে। চীনের ক্রমাগত সামরিক হুমকির মুখে এই উদ্যোগ তাইওয়ানের। পূর্ব এশিয়ায় চীন ও উত্তর কোরিয়ার হুমকির প্রতিক্রিয়ায় সামরিক বাহিনীকে দ্রুত আধুনিকায়ন করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আগামী অর্থ বছরে সামরিক খাতে অর্থ বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। 2022 সালের মধ্যে বাড়ানো হবে ক্ষেপণাস্ত্রের সংখ্যাও। গত মাসে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। 2033 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের প্রথম বিমানবাহী রণতরী সংযুক্তির কথা ভাবছে দেশটি। এদিকে বিতর্কিত হিমালয় সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পর সামরিক বিনিয়োগ বাড়িয়েছে ভারত। ফলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। নিখোঁজের সংখ্যা শতাধিক। ঐতিহ্যবাহী তিরুপতি মন্দিরে আটকা পড়েছেন অনেক তীর্থযাত্রী। শনিবার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে স্বর্ণমুখী ও ছেইরু নদীর পানি। রাজ্যের 4টি শহর 20 সেন্টিমিটার পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি রায়ালাসীমা অঞ্চলের। 25 নভেম্বর পর্যন্ত কাদাপা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও দমকল বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত আছে। এছাড়া উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এদিকে অনন্তপুর জেলার কাদেরি শহরে প্রবল বৃষ্টিতে এক 3তলা ভবন ধসে 3 শিশু সহ 5 জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং বেশ কিছু ঘরবাড়ি। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে করোনায় একদিনে 5,616 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,77,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,63,000। মোট আক্রান্ত 25,74,00,000-এর বেশি। করোনায় একদিনে সর্বোচ্চ 1,254 জন মারা গেছেন রাশিয়াতে। 24 ঘন্টায় সর্বোচ্চ 48,245 জন শনাক্ত হয়েছে জার্মানিতে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়েছে। অস্ট্রিয়ায় লকডাউন ঘোষণার বিরুদ্ধে রাস্তায় নেমেছে অন্তত 10,000 বিক্ষোভকারী। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 33% ও মৃত্যু বেড়েছে 63%। নেদারল্যান্ডসেও দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। এদিকে ইটালিতে টিকা না নেওয়ার প্রতিবাদে একত্রিত হয়েছেন বিক্ষোভকারীরা। এক সপ্তাহে সেখানে মৃত্যু বেড়েছে 12% ও সংক্রমণ বেড়েছে 26%। ইউরোপ জুড়ে করোনা সংক্রমণের নতুন ঢেউ আঘাত হানায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসিকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুক বলেন, জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে আগামী মার্চ নাগাদ ইউরোপে 5 লাখ মানুষের মৃত্যুর রেকর্ড হতে পারে। শীত, অপর্যাপ্ত টিকাদান এবং ডেল্টা ধরনের বিস্তারের কারণে করোনা ভয়াবহ মাত্রায় ছড়িয়েছে বলেন ক্লুক। জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলা সহ টিকা নেওয়ার হার বাড়ানো এবং নতুন চিকিৎসা পদ্ধতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই শীর্ষ কর্মকর্তা। এদিকে করোনার বিস্তার বাড়ায় কড়াকড়ি আরোপের জেরে শনিবার বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও ইতালি সহ ইউরোপের নানা দেশে। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের। ঘরের মাঠে 3 বছর পর লজ্জায় পড়ল টাইগাররা। দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে লড়াইও করতে পারেনি রিয়াদের দল, হেরেছে 8 উইকেটে। ফখর জামানের নৈপুণ্যে 108 রানের টার্গেট 11 বল হাতে রেখেই টপকে যায় মেড ইন গ্রিন। বাংলাদেশ ক্রিকেটে যেন ঘোর অমানিসা। নয়তো ঘরের মাঠে এমন খাবি কেন খাবে ব্যাটাররা। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও চলমান। 2 ওপেনার সাইফ ও নাইম আবারও চূড়ান্ত ব্যর্থ। দলীয় 5 রানেই সাজঘরে ফেরেন এই দুজন। এমন হতাশায় শুরুর পরও আশার ফানুস উড়িয়েছিল আফিফ শান্ত। শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে তুমুল লড়াইয়ের আভাস দেয় আফিফ। পাওয়ার প্লেতে 2 তরুণের ব্যাটে ভর করে আসে 36 রান।
লড়াকু পুঁজি মিলবে এমন আশা যখন ডানা মেলতে শুরু করে তখনই আবারও এলোমেলো বাংলাদেশ। দুর্বল রিভার্স সুইপে আউট হন আফিফ। এরপর রিয়াদ নেমেও সুইপ করে আউটের শঙ্কায় পড়েছিলেন। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি টাইগার ক্যাপ্টেন। তার ফেরার পর আসা যাওয়ার মিছিল বড় হয়। চোখ জুড়ানো শট খেলা শান্ত ফেরেন 40 করে। প্রথম ম্যাচে লড়াকু ব্যাট করা সোহান মাহিদি এই দিন হতাশ করেছেন। বড়সড় ব্যাটিং বিপর্যয় মাত্র 108 রানে থামে বাংলাদেশের ইনিংস। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। ইনসাইড এইজে বোল্ড হন মুস্তাফিজের বলে। পেসে দুটি ছড়িয়েছেন তাসকিন মুস্তাফিজ, তবে এত কম পুঁজিতে তা কার্যকর কিছু হয়নি। গ্যালারির দর্শকের সংস্পর্শে এসে 14তম ওভারে উঠে যেতে হয় মুস্তাফিজকে, নইলে হয়তো লড়াইটা আরো জমতে পারত। দেখে শুনে ব্যাট করে পাকিস্তানকে জয়ের পথে রাখেন রিজওয়ান ও ফখর জামান। রিজওয়ান 39 করে ফিরলেও 50 তুলে অপরাজিত থাকেন ফখর। 2 উইকেট হারিয়ে 11 বল আগে জিতে যায় পাকিস্তান। আর সেই সাথে এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টি-20তেও বাংলাদেশের হার। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকে দুষছেন নাজমুল শান্ত। ম্যাচ জেতাতে নিজের ইনিংসটাও যথেষ্ট ছিল না সরল স্বীকারোক্তি এই ব্যাটারের। উইকেট ভালো হলেও সুবিধা নিতে পারেনি স্বাগতিক না মদ শান্ত। এদিকে টাইগারদের টি-20 স্কোয়াডে জায়গা পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ ইমন। প্রথম টি-20তে 15 রানে 3 উইকেট, ইনিংস শেষে 127 রান। দ্বিতীয় ম্যাচে দারুণ কিছুর আভাস পাওয়া যায়। 12 ওভারে 78 রান 3 উইকেটে। এরপর সেই হতাশা, বাকি 8 ওভারে 30 রান। একের পর এক ব্যাটিং ব্যর্থতায় খোয়াতে হলো সিরিজ। সেই দায়ভার নিচ্ছেন ব্যাটসম্যানরা। আমি যদি আরো একটু বড় করতাম তাহলে হয়তো বা দল আর একটু বেটার পজিশনে যাইতো। সো মানে 40 রান আমার কাছে মনে হয় না যে দল জিতার মতো অবস্থার মতো উইকেট আমরা টোটাল করছি। ব্যাটিং বোলিংয়ের চেয়েও যেন ফিল্ডিংটা বেশি খারাপ হয়েছে। সাইফ তাসকিন ছেড়েছেন সহজ ক্যাচ। রায়ান কুককে বিদায় করেও লাভ হয়নি। ম্যাচের পর ম্যাচে ক্যাচ মিসে চড়া মূল্য দিতে হলেও ক্রিকেটাররা বলে যাচ্ছে একটাই কথা, ক্যাচ মিস পার্ট অফ গেম। না, ক্যাচ মিস অবশ্যই পার্ট অফ দ্য গেম, বাট যত কম মিস করা যায়, কেউই আসলে ইচ্ছা করে ক্যাচ মিস করে না। 3 নম্বর উইকেটে দাপট থাকে স্পিনারদের, সেটাই ঠিকমতো কাজে লাগানো যায়নি। বোলারদের জন্য লড়াইয়ের পুঁজি না দিলে মাহিদি বিপ্লবরাই বা কি করবে? না, মিরপুরে সবসময় আমার মনে হয় যে স্পিনারদের জন্য একটু বাড়তি সুবিধাই থাকে। আর নর্মালি ও রিসেন্ট পাস যদি চিন্তা করা যায়, ও অবশ্যই ভালো বোলিং করতেছে। বাট মানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা এর থেকে আরও ভালো ব্যাটিং করতে পারি। 3 বছর পর ঘরের মাঠে সিরিজ হার টাইগারদের। টানা 2 হারে দেয়ালে পিঠ থেকে গেছে। হোয়াইট ওয়াশ এড়ানো লজ্জায় রাতে সোমবার ঘুরে দাঁড়াতে হবে রিয়াদ শান্তদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম টি-20তে নুরুল হাসান সোহানকে আউট করার পর আগ্রাসী উদযাপন করায় পাকিস্তানি পেসার হাসান আলীকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। প্রথম ইনিংসের 17তম ওভারের ঘটনা এটি। সোহানকে আউট করার পর সেন্ড অফ দেন হাসান আলী। আইসিসির আচরণবিধি অনুযায়ী এটি লেভেল 1 অপরাধ। নীতিমালা অনুযায়ী কোনো খেলোয়াড় অশোভন আগ্রাসী মনোভাব দেখাতে পারবে না। এই অপরাধের কারণে হাসানকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। গত 24 মাসের মধ্যে এটি হাসানের প্রথম ডিমেরিট। একই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির 20% জরিমানা গুনেছে বাংলাদেশ দল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে 4-1 গোলে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে লেস্টারকে 3-0 গোলে হারিয়েছে চেলসি। ওয়াটফোর্ডের কাছে শুরু থেকেই বিবর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধেই 2-0 গোলে পিছিয়ে বিরতিতে যায় রেড ডেভিলস। দ্বিতীয়ার্ধের শুরুতে 1 গোল শোধ দিয়ে ইউনাইটেডকে ম্যাচে ফেরান ভ্যান ডি বিক। তবে ম্যাচের শেষ দিকে আরও 2 গোল হজমে হতাশা বাড়ে রোনালদোদের। এদিকে লেস্টারকে 3-0 গোলে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে চেলসি। প্রথমে ব্লুজদের এগিয়ে নেন অ্যান্টনি রুডিগার, পরে এনগোলো কান্তে। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।